মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগে চতুর্থ বর্ষে অধ্যয়নরত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি অরূপ কুমার মজুমদার, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মাগুরা। আজকের এই অনলাইন ভিডিও ক্লাসে আমরা অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 কোর্সের ভ্যালুয়েশন অফ গুডউইল এবং শেয়ার, ভ্যালুয়েশন অফ গুডউইল অ্যান্ড শেয়ার প্রথম অধ্যায়ের থিওরি নিয়ে আমরা আলোচনা করব। লার্নিং আউটকামস. At the end of this session, you will be able to explain the concept of goodwill. You will be able to explain the nature of goodwill. You will be able to explain the types of goodwill, and also you will be able to explain the various methods of evaluating goodwill. Okay. তাহলে শুরুতে আমরা এখন আলোচনা করব গুডউইল, যেটাকে আমরা বাংলায় সুনাম বলে থাকি। সুনাম বলতে আমরা কি বুঝি? Goodwill is the value of the reputation of a firm built over time with respect to the expected future profit over and above the normal profit. Goodwill is an intangible real asset which cannot be seen but exists and can be bought and sold. তাহলে গুডউইল বলতে আমরা আসলে কি বুঝছি? গুডউইলটা হচ্ছে এক ধরনের একটি অস্পর্শনীয় সম্পত্তি কারবারের, এবং এটি দেখা যায় না, কিন্তু এটি বিনিময় করা যায়, ক্রয় করা যায় এবং বিক্রয় করা যায়। গুডউইলটা সৃষ্টি হয় মূলত দীর্ঘদিন একটি প্রতিষ্ঠান সুনামের সাথে পরিচালনা হওয়ার ফলে স্বাভাবিক মুনাফার চেয়ে অতিরিক্ত মুনাফা অর্জন করার যে ক্ষমতা অর্জন করে সেটাকে আমরা বলে থাকি গুডউইল। তাহলে গুডউইল বা সুনামটি সৃষ্টি হচ্ছে দীর্ঘদিন প্রতিষ্ঠান খ্যাতির সাথে ব্যবসা পরিচালনা করলে, এবং এই যে খ্যাতির ফলে, খ্যাতির মাধ্যমে যে ব্যবসা পরিচালনা করে সুনামের সাথে, এর ফলে স্বাভাবিক মুনাফার চেয়ে যদি অতিরিক্ত মুনাফা অর্জন করার সক্ষমতা অর্জন করে, এই যে অতিরিক্ত মুনাফার অর্জনের সক্ষমতা অর্জন করলে এটাকে বলা হচ্ছে গুডউইল। কনসেপ্ট অফ গুডউইল, সুনামের ধারণাগুলো হচ্ছে, কোন ব্যক্তি গুডউইলটাকে অতিরিক্ত মুনাফা অর্জনের সম্ভাবনার মূল্যকে ইন্ডিকেট করছে, অর্থাৎ goodwill is the price of the possibility of making extra or super profit. তাহলে গুডউইলটাকে আমরা অতিরিক্ত মুনাফা অর্জন বা সুপার প্রফিট অর্জনের যে ক্ষমতা একটি প্রতিষ্ঠানের, সেটাকে আমরা গুডউইল নামে আখ্যায়িত করতে পারি। ক্রেতাকে আকর্ষণ করার ক্ষমতাটাকেও অনেকে সুনাম বলতে চাচ্ছে, অর্থাৎ এমন দেখা যায় যে পাশাপাশি একই ধরনের বিজনেস করে, ব্যবসা করে একজন ব্যক্তি বা একটি ব্যবসা প্রতিষ্ঠানে ক্রেতার সংখ্যা বৃদ্ধি পায় বা ক্রেতার সংখ্যা বেশি হয়, অন্য প্রতিষ্ঠানে ক্রেতার সংখ্যা কম হয়। তাহলে এই যে প্রতিষ্ঠানটি ক্রেতার সংখ্যা বেশি হচ্ছে, অর্থাৎ এই যে অতিরিক্ত ক্রেতা আকর্ষণ করার সক্ষমতা অর্জন করছে, এই যে অতিরিক্ত ক্রেতা বা ক্রেতাকে আকর্ষণ করার যে সক্ষমতা, এটাকে বলা হচ্ছে গুডউইল। সুখ্যাতির আর্থিক মূল্যই হচ্ছে সুনাম। গুডউইল ফাইন্যান্সিয়াল ভ্যালু অফ রেপুটেশন। তাহলে প্রতিষ্ঠান সংজ্ঞাতে আমরা যেটি বলেছিলাম যে দীর্ঘদিন ব্যবসা পরিচালনার ফলে যে খ্যাতি অর্জিত হয় প্রতিষ্ঠানের, সেই খ্যাতি যে আর্থিক মূল্য, সেটাকে বলা হচ্ছে গুডউইল। ওকে। বিশেষ সুবিধাদির আর্থিক মূল্য হচ্ছে সুনাম। বিশেষ সুবিধাদি বলতে আমরা যেটা বুঝছি সেটা হচ্ছে একই সঙ্গে জায়গায় একই স্থানে একই ধরনের ব্যবসা করার পরেও দেখা যাচ্ছে কোনো ব্যবসা প্রতিষ্ঠান অতিরিক্ত সুবিধা ভোগ করছে, বিশেষ করে ক্রেতা আকর্ষণের ক্ষেত্রে। এই যে অতিরিক্ত সুবিধা বা মুনাফা অর্জনের যে সক্ষমতা, সেটাকে বলা হচ্ছে গুডউইল। ওকে।
সুনামের প্রকৃতিটা কি, বৈশিষ্ট্যটা কি, নেচার কি? ক্যারেক্টারিস্টিক্স অফ গুডউইল, নেচার অফ গুডউইলস। বাংলায় আমরা সুনামের বৈশিষ্ট্য বলতে পারি, সুনামের প্রকৃতি বলতে পারি। গুডউইল কন্টেন দ্য ফলোইং ফিচার্স। নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো গুডউইলে উপলব্ধি করা যায়। 1 নম্বরে বলছে ইট মাস্ট বি আইডেন্টিফায়েবল অ্যান্ড মেজারেবল ভ্যালু। তাহলে গুডউইল ব্যবসায় আছে কিনা সেটা মানে আছে এটি বলতে হলে কি করতে হবে, সেটি অবশ্যই শনাক্তযোগ্য হতে হবে এবং পরিমাপযোগ্য হতে হবে। তাহলে আমাদের যে হিসাব বিজ্ঞানের যে নীতি আছে, একটি হচ্ছে মেজার মনিটারি ইউনিট অ্যাজাম্পশন। হিসাব বিজ্ঞানের যে আর্থিক মূল্যের একক ধারণা আছে, সেই ধারণাটাও এখানে প্রয়োগযোগ্য। অর্থাৎ ব্যবসায় সুনাম আছে কিনা বা সুনাম বলতে হলে, সুনাম আছে কথা বলতে হলে এটি অবশ্যই কি হতে হবে, একটি আইডেন্টিফায়েবল হতে হবে এবং মেজারেবল হতে হবে, শনাক্তকরণযোগ্য হতে হবে এবং পরিমাপযোগ্য হতে হবে। তো যদি পরিমাপযোগ্য না হয় তাহলে সেটাকে আমরা গুডউইল বলতে পারবো না। তাহলে ব্যবসা প্রতিষ্ঠানে সুনাম আছে বা গুডউইল আছে সেটা বলতে হলে অবশ্যই এটি পরিমাপযোগ্য হতে হবে। বলছে ইট মাস্ট বি ফিউচার ইকোনমিক বেনিফিট। Goodwill, it means goodwills must have future economic benefit. যেটাকে আমরা সুনাম বলবো সেটির অবশ্যই ভবিষ্যৎ আর্থিক সুবিধা থাকতে হবে। আমরা জানি সম্পত্তি বলতে আমরা যেটি বুঝি আমাদের ব্যবসায়ের ভাষায়, হিসাব বিজ্ঞানের ভাষায়, সেটা হচ্ছে যে সমস্ত রিসোর্সেসের ইনট্যাঞ্জেবল এবং ট্যাঞ্জেবল, যে সমস্ত বিষয়ের ভবিষ্যৎ ব্যবহারিক মূল্য আছে সেগুলোকে আমরা সাধারণত সুনাম বলে থাকি, সম্পদ বলে থাকি। তাহলে সুনাম যেহেতু একটি সম্পদ হবে, এই জন্য এটির ভবিষ্যৎ ব্যবহারিক মূল্য থাকতে হবে, ফিউচার ইকোনমিক বেনিফিট থাকতে হবে। যদি ভবিষ্যৎ আর্থিক সুবিধা না পাওয়া যায় সেখান থেকে, তাহলে সেটাকে আমরা সুনাম বলবো না, অর্থাৎ সম্পদ বলবো না। বলছে ইট ইজ এ ফিক্সড অ্যাসেট, অর্থাৎ প্রকৃতিগতভাবে সুনাম অস্পর্শনীয় স্থায়ী সম্পত্তি। ঠিক আছে। গুডউইল ইজ অ্যান অ্যাজিউমড অ্যাসেট, কাল্পনিক সম্পদ। যদিও সুনামটাকে কাল্পনিক সম্পদ বলা হয়, কল্পিত সম্পত্তি বলা হয়, কিন্তু এর কিন্তু ভবিষ্যৎ মূল্য আছে। আচ্ছা, গুডউইল ভুয়া সম্পদ নয়, এটি কল্পিত সম্পদ, কিন্তু ভুয়া সম্পদ না। গুডউইল ক্যান নট বি সেপারেটেড ফ্রম বিজনেস। অন্য সম্পদের থেকে সুনামের এই জায়গায় অন্যান্য স্থায়ী সম্পদ যেমন দালান কোঠা, ভূমি, পরবর্তীতে আমরা যদি বলি প্যাটেন্ট, একটি অস্পর্শনীয় সম্পত্তি, এরকম অনেক স্থায়ী সম্পত্তি থেকে গুডউইল একটি প্রকৃতিগত মৌলিক পার্থক্য হচ্ছে সুনামকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে আলাদা করা যায় না। সুনাম আলাদাভাবে বিক্রি করা যায় না। অন্য যে কোনো স্থায়ী সম্পত্তি প্রতিষ্ঠান থেকে আলাদাভাবে সেপারেটলি বিক্রি করে দেওয়া যায়, সেপারেটলি হস্তান্তর করে দেওয়া যায়। কিন্তু সুনামটি এমন এক প্রকার স্থায়ী সম্পত্তি যেটা ব্যবসা প্রতিষ্ঠান থেকে সেপারেট করা যায় না, আলাদা করা যায় না, এবং আলাদাভাবে এটির কোনো লেনদেন করা যায় না। সুনাম যদি বিক্রি করতে হয় তাহলে পুরো ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রি করে দিতে হয়। ওকে, এখন আমরা আলোচনা করব টাইপস অফ গুডউইল, সুনামের প্রকারভেদ। There are two distinct types of goodwill. সুনামটাকে আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করতে পারি। একটি আছে পারচেজ গুডউইল, ক্রয়কৃত সুনাম, ইনহারেন্ট গুডউইল বা সহজাত সুনাম। অর্থাৎ একটি প্রতিষ্ঠানে যদি আমরা ব্যালেন্স শিটে সুনাম দেখি, ব্যালেন্স শিটে যদি আমরা সম্পত্তি ভাষী স্থায়ী সম্পত্তি হিসাবে যদি আমরা সুনাম দেখতে পাই কোনো প্রতিষ্ঠানে, তাহলে এই সুনামটি দুইটি উপায়ে উদ্ভব হতে পারে। তাহলে ব্যালেন্স শিটে যে সুনামটা আমরা দেখি সেই সুনামটা দুইটি উপায়ে উদ্ভব হতে পারে। একটি হচ্ছে পারচেজ গুডউইল, অর্থাৎ সুনামটা ক্রয় করা হয়েছে, আর একটি হচ্ছে ইনহারেন্ট গুডউইল, সহজাত সুনাম। তো এটি আমরা বিস্তারিত দেখব। পারচেজ গুডউইলটা কি বলছে, গুডউইল অ্যাকোয়ার্ড বাই মেকিং পেমেন্ট ইন ক্যাশ অর কাইন্ড ইজ কল্ড অ্যাকোয়ার্ড পারচেজ গুডউইল। Goodwill acquired by making payment in cash
or kind is called acquired or purchased goodwill. ওকে, তাহলে সুনাম যদি অ্যাকোয়ার করা হয়, সুনাম যদি অর্জন করা হয় কিভাবে? বাই মেকিং পেমেন্ট ইন ক্যাশ, নগদে পরিশোধ করা, অথবা নগদ সমূল সম কাইন্ড, দ্যাট মিনস ক্যাশের সমতুল্য কোনো সম্পত্তি দ্বারা যদি সুনাম অ্যাকোয়ার করা হয়, অ্যাকুইজিশন করা হয়, তাহলে সেটাকে আমরা বলছি অ্যাকোয়ার্ড গুডউইল অথবা পারচেজ গুডউইল। এখন এই পারচেজ গুডউইলটা কখন হয়? বলছে when a firm purchase an existing business, the price paid for purchase of such business may exceed the net asset, that means asset minus liabilities of the business acquired. That means when a firm purchases an existing business, the price paid for purchase of such business may exceed the net asset. অর্থাৎ যখন একটি ব্যবসা প্রতিষ্ঠান ক্রয় করা হয়, যদি কোনো চলমান ব্যবসা প্রতিষ্ঠান ক্রয় করা হয়, এই চলমান ব্যবসা প্রতিষ্ঠান ক্রয়ের ক্ষেত্রে যে মূল্যে ক্রয় করা হয়, এটি সেই ব্যবসা প্রতিষ্ঠানের নিট অ্যাসেট, নিট অর্থের চেয়ে ক্রয় মূল্য বেশি হতে পারে। অর্থাৎ যদি এমন হয় যে কোনো প্রতিষ্ঠান বিদ্যমান চলমান কোনো প্রতিষ্ঠান ক্রয় করে নিচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান, এবং এই ক্রয়ের ক্ষেত্রে যদি দেখা যায় যে ক্রয় মূল্য, অর্থাৎ ওই ব্যবসা প্রতিষ্ঠানটি ক্রয়ের মূল্যের যে দামে ক্রয় করা হবে, সেই মূল্যটা যদি ওই ক্রয়কৃত ব্যবসা প্রতিষ্ঠানের নিট সম্পত্তির চেয়ে ক্রয় মূল্যটা বেশি হয়, দ্যাট মিনস পারচেজ প্রাইস ইজ গ্রেটার দ্যান নেট অ্যাসেট অফ দ্য পারচেজিং কোম্পানি। ওকে, তাহলে ক্রয়কৃত ব্যবসা প্রতিষ্ঠানের ক্রয় মূল্য যদি সেই প্রতিষ্ঠানের নিট অ্যাসেটের চেয়ে বেশি হয়, তাহলে এই যে the excess of purchase consideration over the value of net asset acquired is treated as acquired goodwill. তাহলে কি দাঁড়ালো? যদি একটি ব্যবসা প্রতিষ্ঠান ক্রয় করা হয়, বিদ্যমান কোনো ব্যবসা প্রতিষ্ঠান ক্রয় করা হয়, এবং এই ক্রয়ের জন্য যে পারচেজ কনসিডারেশন বা ক্রয় প্রতিদান পরিশোধ করা হয়, সেই ক্রয় প্রতিদানের চেয়ে যদি নেট অ্যাসেট কম হয়, অর্থাৎ নেট অ্যাসেটের চেয়ে যদি ক্রয় প্রতিদান বেশি হয়, তাহলে যে বেশি পরিমাণ the excess of purchase consideration over the value of net asset acquired is treated as acquired goodwill. তাহলে এই যে বেশি দামে ক্রয় করা হলো, এই বেশি মূল্যটুকুই ক্রয়কৃত গুডউইল হিসাবে গণ্য করা হবে। ওকে, তাহলে আবার বলছি, যখন কোনো ব্যবসা প্রতিষ্ঠান একটি ব্যবসা প্রতিষ্ঠান কর্তৃক আরেকটি ব্যবসা প্রতিষ্ঠান ক্রয় করা হয়, সেক্ষেত্রেই মূলত পারচেজ গুডউইলের উদ্ভব হয়। আমরা যদি উদাহরণসহ বলতে পারি, এ কোম্পানি লিমিটেড বি কোম্পানি লিমিটেডের কে ক্রয় করে নিল। এখন এ কোম্পানি যদি বি কোম্পানির শেয়ার হোল্ডারদেরকে বি কোম্পানির যে পরিমাণ নিট অ্যাসেট আছে তার থেকে বেশি মূল্য পরিশোধ করে, নগদ আর কাইন্ডস অফ অ্যাসেট, অল কাইন্ডস অফ অ্যাসেট পরিশোধ করে, তাহলে নিট অ্যাসেটের চেয়ে যে বেশি মূল্যটি পরিশোধ করা হচ্ছে, এক্সেস অ্যামাউন্ট অফ পারচেজ কনসিডারেশন ওভার নেট ভ্যালু অফ নেট অ্যাসেট ইজ কল্ড পারচেজ গুডউইল হিসাবে গণ্য করা হবে। ওকে, নেক্সট ইনহেরেন্ট গুডউইল। আমরা সহজাত গুডউইল বলছি, এটাকে সহজাত সুনাম বলছি। বলছে ইনহেরেন্ট গুডউইল ইজ দ্য অপোজিট অফ পারচেজড গুডউইল and represent the value of a business more than the fair value of its net asset. Inherent goodwill হচ্ছে পারচেজ গুডউইলের চেয়ে বিপরীত। আচ্ছা, পারচেজ গুডউইল যেটি ছিল তার ঠিক বিপরীত হচ্ছে ইনহেরেন্ট গুডউইল। বলছে রিপ্রেজেন্ট দ্য ভ্যালু অফ বিজনেস, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের যে ভ্যালু থাকে, আমরা
জানি ব্যবসা প্রতিষ্ঠানের ভ্যালু কিভাবে নির্ণয় করতে হয়। ব্যবসা প্রতিষ্ঠানের যে ভ্যালু থাকে সেটি মোর দ্যান দ্য ফেয়ার ভ্যালু অফ ইটস নিডস অ্যাসেট। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের যে আমাদের ব্যালেন্স শিট থাকে, ব্যালেন্স শিটে যে নিট অ্যাসেট প্রদর্শিত হয়, টোটাল অ্যাসেট থেকে যে লায়াবিলিটিস বাদ দিলে যে নিট অ্যাসেটটি আমরা পেয়ে যাই, এই নিট অ্যাসেটের মূল্য যদি ব্যবসা প্রতিষ্ঠানের ভ্যালু নিট অ্যাসেটের মূল্যের চেয়ে যদি ব্যবসা প্রতিষ্ঠানের ভ্যালুটা বেশি হয়, বাজার মূল্য যদি বেশি হয়, তাহলে আমরা সেটাকে বলি হচ্ছে ইনহারেন্ট গুডউইল। বলছে দিস টাইপ অফ গুডউইল ইজ ইন্টারনালি জেনারেটেড and arise over time due to reputation। তাহলে এই ধরনের ইনহারেন্ট যে গুডউইলটা, এই ধরনের গুডউইল মূলত দীর্ঘদিন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার ফলে আভ্যন্তরীণভাবেই সৃষ্টি হয়ে থাকে। মেথড অফ ভ্যালুয়েশন অফ গুডউইল। আমরা এখন সুনাম মূল্যায়নের কিছু পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো মূলত এক্ষেত্রে যে পদ্ধতি আলোচনা করব সেটা মূলত ইনহারেন্ট গুডউইল ভ্যালুয়েশনের সূত্রগুলো, ঠিক আছে? কারণ যখন পারচেজ গুডউইলটা আমরা জানি যে প্রতিষ্ঠান, একটি ব্যবসা প্রতিষ্ঠান যদি আর একটি ব্যবসা প্রতিষ্ঠান ক্রয় করে নেয়, তখনই মূলত পারচেজড গুডউইলটা বা ক্রয়কৃত গুডউইলের সৃষ্টি হয়। কিন্তু মূল্যায়ন করা হয়ে থাকে মূলত যে গুডউইল, সেটাকে বলা হচ্ছে ইনহারেন্ট গুডউইল। তাহলে আমরা এই মূলত ভ্যালুয়েশন অফ গুডউইল যেটা আমরা দেখব সুনাম মূল্যায়ন পদ্ধতি, এটি মূলত হচ্ছে ইনহারেন্ট গুডউইলের ক্ষেত্রে। সুনাম মূল্যায়নের জন্য বিভিন্ন পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলোর ভিতরে এক নম্বরে বলা হচ্ছে পারচেজ অফ পাস্ট এভারেজ প্রফিট মেথড, অতীত গড় মুনাফা ক্রয় পদ্ধতি। বাংলা বলা যদি যায় অতীত গড় মুনাফা ক্রয় পদ্ধতি, পারচেজ অফ পাস্ট এভারেজ প্রফিট মেথড। তো পারচেজ অফ পাস্ট এভারেজ প্রফিট মেথডটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে সিম্পল এভারেজ প্রফিট মেথড, আর একটি হচ্ছে ওয়েটেড এভারেজ প্রফিট মেথড। ওকে, অর্থাৎ এই যে এভারেজ প্রফিট নির্ণয়ের ক্ষেত্রে পদ্ধতি একই, পদ্ধতিতে কোনো পার্থক্য নাই, মূল কথা হচ্ছে পারচেজ অফ পাস্ট এভারেজ প্রফিট মেথড। তো এই ক্ষেত্রে যে আমরা এভারেজ প্রফিটের কথা বলছি, পাস্ট এভারেজ প্রফিট, এই এভারেজ প্রফিট ক্যালকুলেশন করার ক্ষেত্রে এভারেজ আমরা জানি গড় নির্ণয়ের জন্য দুই ধরনের গড় হয়ে থাকে, একটি হচ্ছে সিম্পল এভারেজ অর্থাৎ আরেকটি হচ্ছে ওয়েটেড এভারেজ। ওকে, তাহলে এই গড় নির্ণয়ের ক্ষেত্রে আমরা দুটি পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবো, সেটা হচ্ছে একটা সিম্পল এভারেজ প্রফিট আর একটি হচ্ছে ওয়েটেড এভারেজ প্রফিট। দুই নম্বরে আমরা বলছি সুপার প্রফিট মেথড, অতি মুনাফা পদ্ধতি। ওকে, এই সুপার প্রফিট মেথডের আবার দুটি আছে, মেথড আছে, একটি আছে পারচেজ অফ সুপার প্রফিট মেথড এবং আরেকটি হচ্ছে অ্যানুইটি মেথড। তিন নাম্বারটি আমরা এখানে আইডেন্টিফাই করেছি যে ক্যাপিটালাইজেশন মেথড, মূলধনায়ন পদ্ধতি। তো মূলত আমরা পরবর্তীতে আজকের ক্লাসের বাকি সময়ে আমরা মূলত পারচেজ অফ পাস্ট এভারেজ প্রফিট মেথড যেটি, এটি নিয়ে আমরা আলোচনা করব এবং পরবর্তী এই অধ্যায়ের উপর আরেকটি ক্লাস পরিচালিত হবে। পরবর্তী ক্লাসে আমরা সুপার প্রফিট মেথড এবং ক্যাপিটালাইজেশন মেথড নিয়ে আলোচনা করব এবং সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসা বিগত সালের একটি সমস্যার সরাসরি সমাধান নিয়ে আলোচনা করব। ওকে, পরীক্ষায় আসছে যে প্রশ্ন, সেই প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে সুনাম মূল্যায়নের যে পদ্ধতি, এক্ষেত্রে আমরা দুটি ভাগে ভাগ করব ক্লাসটাকে। মূলত একটি হবে পারচেজ অফ পাস্ট এভারেজ প্রফিট মেথডটি নিয়ে আজকেই ক্লাসে আলোচনা করব এবং পরবর্তী ক্লাসে সুপার প্রফিট মেথড, ক্যাপিটালাইজেশন মেথড এবং বিগত সালের জাতীয় বিশ্ববিদ্যালয় আসছে এরকম একটি প্রবলেমের সমাধান করব। ওকে, আচ্ছা, পারচেজ অফ পাস্ট এভারেজ প্রফিট মেথডটা কিভাবে ক্যালকুলেট করা হয়, মেথডে সুনাম কিভাবে ক্যালকুলেট করা হয়, বলছে আন্ডার দিস মেথড গুডউইল ইজ ক্যালকুলেটেড a certain year of purchase of average profit of the past few years। এক্ষেত্রে যেটি ক্যালকুলেট করা হবে একটি বিগত বছরগুলোর
যে ক্রয়, মানে বলা হচ্ছে বিগত বছরের যে সুনাম মানে গড় মুনাফা ছিল একটি নির্দিষ্ট ইয়ার সংখ্যার ক্রয়কে, সমপরিমাণ ক্রয়কে আমরা গুডউইল নামে আখ্যায়িত করব। এক্ষেত্রে যেটি সহজভাবে বললি সেটা হচ্ছে অ্যাভারেজ প্রফিট নির্ণয় করতে হবে এবং অ্যাভারেজ প্রফিট নির্ণয় করার পরে একটি নির্দিষ্ট বছর সংখ্যা দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে বলছে ইন দিস আন্ডার দিস মেথড গুডউইল ইজ ক্যালকুলেটেড অ্যাজ সার্টেন ইয়ার অফ পারচেজ অফ অ্যাভারেজ প্রফিট অফ দ্য ফার্স্ট ফিউ ইয়ার্স। গুডউইল ক্যালকুলেট হবে কিসের ভিত্তিতে? সার্টেন ইয়ার অফ পারচেজ, নির্দিষ্ট বছরের ক্রয়। কিসের ক্রয়? অফ অ্যাভারেজ প্রফিটস অফ নিউ অফ দ্য ফার্স্ট ফিউ ইয়ার্স, বিগত কয়েকটি বছরের। The average profit may be either simple average profit or weighted average profit. Okay, তাহলে average profit may be calculated on the basis of simple average profit average method or weighted average method. That means we can calculate the average profit on the basis of simple average method or weighted average method. Simple average profit method. Under this method, goodwill is calculated by multiplying the average profits by a certain number of year of purchase. Under this method, that means simple average profit method, goodwill is calculated by multiplying the average profit by a certain number of years of purchase. গুডউইল কিসের ভিত্তিতে ক্যালকুলেট করা হবে? মাল্টিপ্লাই করব, গুণ করব কি দ্বারা? অ্যাভারেজ প্রফিট। তাহলে অ্যাভারেজ প্রফিটটাকে আমরা গুণ করব, কি দিয়ে গুণ করব? এ সার্টেন নাম্বার অফ ইয়ার্স অফ পারচেজ, একটি নির্দিষ্ট বছর সংখ্যা দিয়ে আমরা গুণ করব। সিম্পল অ্যাভারেজ প্রফিট ইজ ক্যালকুলেটেড বাই অ্যাডিং দ্য অ্যাডজাস্টেড প্রফিটস অফ সার্টেন নাম্বার অফ ইয়ার্স by dividing the total number of such years. সিম্পল অ্যাভারেজ নির্ণয় করার সূত্র আমরা জানি। সিম্পল অ্যাভারেজ প্রফিট কিভাবে ক্যালকুলেট হবে? সিম্পল অ্যাভারেজ প্রফিট ক্যালকুলেট করতে হবে যে বিগত কয়েক বছরের প্রফিটটাকে আমরা যোগ করব, সাম। টোটাল প্রফিট অফ ফিউচার বা পাস্ট ইয়ার্স উইল বি ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ইয়ার্স। ওকে, তাহলে বিগত বছরের প্রফিটের সমষ্টিকে আমরা ভাগ করব হচ্ছে নাম্বার অফ ইয়ার্স দ্বারা। ভাগ করলে আমরা পেয়ে যাব সিম্পল অ্যাভারেজ প্রফিট। দ্যাট মিন্স সিম্পল অ্যাভারেজ প্রফিট ইজ ক্যালকুলেটেড বাই অ্যাডিং দ্য অ্যাডজাস্টেড প্রফিট অফ সার্টেন নাম্বারস অফ ইয়ার্স বাই ডিভাইডিং দ্য টোটাল নাম্বার অফ সাচ ইয়ার্স। ওকে, অ্যাভারেজ প্রফিটের এখানে আমরা একটা সূত্র লিপিবদ্ধ করেছি, বলা হচ্ছে টোটাল প্রফিট ডিভাইডেড বাই নাম্বার অফ ইয়ার্স। গুডউইল অ্যাভারেজ প্রফিট that is calculated here, average profit multiply by number of years of purchase, it that is mentioned here. এখানে আমরা এটা উল্লেখ করছি, গুডউইল is calculated by multiplying the average profit by a certain number of years purchase. তাহলে সিম্পল অ্যাভারেজ প্রফিট মেথডে ক্যালকুলেট করার মানে গুডউইল ক্যালকুলেট করার জন্য আমাদের এট ফার্স্ট যে কাজটি করতে হবে সেটি হচ্ছে অ্যাভারেজ প্রফিট নির্ণয় করতে হবে। অ্যাভারেজ প্রফিট আমরা কিভাবে নির্ণয় করব? অ্যাভারেজ প্রফিট ইজ ক্যালকুলেটেড বাই ডিভাইডেড দ্য নাম্বার অফ ইয়ার্স ইন টোটাল প্রফিট। টোটাল প্রফিটটাকে নাম্বার অফ ইয়ার্স দিয়ে আমরা ভাগ করব। তাহলে টোটাল প্রফিট ডিভাইডেড বাই নাম্বার অফ ইয়ার্স ইকুয়াল টু অ্যাভারেজ প্রফিট। গুডউইল
average profit multiply by number of years of purchase goodwill. ওকে, তাহলে সিম্পল অ্যাভারেজ প্রফিট মেথডে আমরা গুডউইল ক্যালকুলেট করার জন্য আমাদের প্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে অ্যাভারেজ প্রফিট বের করতে হবে। অ্যাভারেজ প্রফিট বিগত 4 বছর 5 বছরের যেটি প্রশ্নপত্রে দেওয়া থাকবে সেই টোটাল প্রফিটটাকে ভাগ করব নাম্বার অফ ইয়ার্স দিয়ে, তাহলে বের হয়ে যাবে অ্যাভারেজ প্রফিট। নেক্সট, অ্যাভারেজ প্রফিটকে নাম্বার অফ ইয়ার্স অফ পারচেজ দিয়ে গুণ করব। এটি প্রশ্নপত্রে দেওয়া থাকবে নাম্বার অফ ইয়ার্স অফ পারচেজ। ওকে, আমরা একটি অঙ্ক দেখি। এখানে বলছে দ্য ফলোইং আর দ্য প্রফিট অফ এ ফার্ম ইন দ্য লাস্ট 5 years। নিম্নে সর্বশেষ 5 বছরের মুনাফা দেওয়া আছে। 2014 4000 টাকা, 2015 3000 টাকা, 2016 5000 টাকা, 2017 4500 টাকা and 2018 3500 টাকা। ওকে, তাহলে 2014 সালে মুনাফার পরিমাণ 4000 টাকা, 2015 সালে মুনাফার পরিমাণ 3000 টাকা, 2016 সালে মুনাফার পরিমাণ 5000 টাকা, 2017 সালে মুনাফার পরিমাণ 4500 টাকা এবং 2018 সালে মুনাফার পরিমাণ 3500 টাকা। তাহলে 5 বছরের মুনাফার পরিমাণ এখানে দেওয়া আছে। বলছে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ গুডউইল এট 3 years পারচেজ অফ অ্যাভারেজ প্রফিট অফ 5 years। তাহলে 5 বছরের যে প্রফিট দেওয়া আছে সেখান থেকে 3 বছরের গড় মুনাফা ক্রয় পদ্ধতিতে, কি বললাম, 5 বছরের যে প্রফিট দেওয়া আছে সেখান থেকে 3 বছরের গড় মুনাফা ক্রয় পদ্ধতিতে সুনাম মূল্যায়ন করতে বলেছে। ক্যালকুলেট দ্য ভ্যালু অফ গুডউইল এট 3 years পারচেজ অফ অ্যাভারেজ প্রফিট অফ 5 years। তাহলে আমরা আগেই বলেছিলাম এই ক্ষেত্রে সিম্পল অ্যাভারেজ প্রফিট মেথডে আমাদের সবার আগে যেটি কাজ করতে হবে সেটি হচ্ছে অ্যাভারেজ প্রফিট নির্ণয় করতে হবে, পরবর্তীতে অ্যাভারেজ প্রফিটকে ইয়ার অফ পারচেজ দিয়ে গুণ করব। তাহলে আমাদেরকে অ্যাভারেজ প্রফিট নির্ণয় করতে হবে। অ্যাভারেজ প্রফিট নির্ণয় করার জন্য আমরা বলেছিলাম যে বিগত যে কয় বছরের মুনাফা দেওয়া থাকবে সেই মুনাফাগুলোকে আমরা যোগ করব, সাম বের করব। ওকে, তারপরে নাম্বার অফ ইয়ার, এখানে 5 নাম্বার অফ ইয়ার দিয়ে ভাগ করব। তো একটু দেখে নিই, অ্যাভারেজ প্রফিট টোটাল প্রফিট ডিভাইডেড বাই নাম্বার অফ ইয়ার্স। টোটাল প্রফিট 4000 3000 5000 4500 এবং 3500, এটা হচ্ছে টোটাল প্রফিট। টোটাল প্রফিটকে 5 নাম্বার অফ 5 1 2 3 4 5 5টা বছর 5 দিয়ে ভাগ করলে 4000 টাকা পাওয়া গেল। তাহলে এভারেজ প্রফিট হচ্ছে আমাদের 4000 টাকা। নাম্বার অফ ইয়ার্স পারচেজ যেটা প্রশ্নপত্রে বলা আছে 3 years। তাহলে এভারেজ প্রফিট আমরা ক্যালকুলেট করলাম 4000 গুণ মাল্টিপ্লাই বাই 3 years, গুণ করলে 12000 টাকা গুডউইলের ভ্যালু বের হলো। ওকে, তাহলে গুডউইলের পরিমাণ বের হলো কত? 12000 টাকা। এখন আমরা আলোচনা করব ওয়েটেড এভারেজ প্রফিট মেথড, ভার প্রদত্ত বা ভার আরোপিত গড় পদ্ধতি। তো মূলত গুডউইল নির্ণয়ের পদ্ধতি একই, অর্থাৎ এভারেজ প্রফিট গুণ নাম্বার অফ ইয়ার পারচেজ। মূলত সিম্পল এভারেজ পদ্ধতি এবং এক্ষেত্রে যে পদ্ধতি পার্থক্য হবে সেটি হচ্ছে ওয়েটেড এভারেজ প্রফিট, অর্থাৎ এভারেজ প্রফিট নির্ণয়ের ক্ষেত্রে এখানে পার্থক্য হবে। বলছে আন্ডার দিস মেথড গুডউইল ইজ ক্যালকুলেটেড বাই মাল্টিপ্লাইং দ্য ওয়েটেড এভারেজ প্রফিট বাই এ certain number of years of purchase. Goodwill equal to weighted average profit multiply by number of years purchase. Now, how can calculate weighted average profit? Weighted average profit আমরা কিভাবে নির্ণয় করতে পারি? Weighted average profit equal to total of weighted profit divided by total weights. ওকে, তাহলে এক্ষেত্রে একটু আমরা দেখে নিই। দিস মেথড ইজ ইউজড when the profit show
অ্যান ইনক্রিজিং অর ডিক্রিজিং ট্রেন্ড। অর্থাৎ ওয়েটেড এভারেজ প্রফিট মেথডটা আমরা অ্যাপ্লাই করব কখন? বলছে এটি তখন এটি অ্যাপ্লাই করা যুক্তিযুক্ত যখন কোনো প্রতিষ্ঠানের মুনাফা একটা ট্রেন্ড আছে, সেটা কি ইনক্রিজ অর ডিক্রিজ। ট্রেন্ডটা হচ্ছে এরকম যে হয় ক্রমবর্ধমানভাবে মুনাফা বাড়ছে অথবা ক্রমবর্ধমানভাবে মুনাফা কমছে। তাহলে এই যে যে একটি কমা অথবা বাড়ার যে ট্রেন্ড যদি আমরা উপলব্ধি করি, সেই ক্ষেত্রেই মূলত গুডউইল নির্ণয় করার জন্য ওয়েটেড এভারেজ পদ্ধতিটা প্রয়োগ করা যুক্তিযুক্ত। এবং বলা হচ্ছে মোর ওয়েট ইজ জেনারেলি গিভেন টু দ্য প্রফিট অফ দ্য রিসেন্ট ইয়ার। তাহলে যে ওয়েট থাকবে সেই ওয়েটটা মূলত প্রদান করা হবে হচ্ছে সর্বশেষ যে মুনাফা থাকবে সেই মুনাফার ক্ষেত্রে। ওকে, তাহলে আমরা একটি প্র্যাকটিক্যাল দেখি, অর্থাৎ সরাসরি একটা ইলাস্ট্রেশন দেখি, উদাহরণ দেখি। ওকে, বলছে কনকর্ড লিমিটেড এগ্রিড টু পারচেজ দ্য বিজনেস অফ নাজমা লিমিটেড। কনকর্ড লিমিটেড নাজমা লিমিটেডের যে বিজনেস, সে বিজনেসটা ক্রয় করতে রাজি হয়েছে 2017 সালে। দ্য পারচেজিং কোম্পানি, দ্যাট মিনস Concord Limited agreed to pay for the asset as per book value. সম্পত্তির মূল্য তারা বই মূল্যে নিট যে লিখিত মূল্য আছে, বুক ভ্যালু আছে, সেটা পরিশোধ করবে। and to pay for goodwill, এবং সুনাম বাবদ টাকা পরিশোধ করবে। to be calculated at 3 years purchase of the weighted average profit of the last 4 years. সর্বশেষ 4 বছরের যে প্রফিট আছে তার ওয়েটেড এভারেজের ভিত্তিতে 3 বছরের ক্রয় মূল্যের সমান গুডউইলের পরিমাণ হবে। প্রফিট ফর দ্য ইয়ার্স টাকা 20,000, টাকা 24,000, টাকা 30,000, টাকা 36,000 respectively from 2013 to 2016. ওকে, তাহলে কনকর্ড লিমিটেড নাজমা লিমিটেডের ব্যবসাটা ক্রয় করে নিবে এবং তারা যে শর্ত দিচ্ছে ক্রয়ের ক্ষেত্রে বলছে যে সম্পদ যেগুলো বহি মূল্যে লিপিবদ্ধ করা আছে সেই মূল্যেই তারা ক্রয় করবে এবং অতিরিক্ত পে করবে, সেটা হচ্ছে গুডউইল বাবদ। এবং এই গুডউইল ক্যালকুলেট করা হবে হচ্ছে 3 বছরের গড় মুনাফা ক্রয় পদ্ধতিতে, এবং এই গড় মুনাফা নির্ণয় করার জন্য ওয়েটেড এভারেজ পদ্ধতি প্রয়োগ করতে হবে। এবং সেক্ষেত্রে বলা হচ্ছে সর্বশেষ যে 4 বছরের প্রফিট, সেই 4 বছরের প্রফিট বলা হচ্ছে যে 20,000 টাকা, 24,000 টাকা, 30,000 টাকা এবং 36,000 টাকা 2013, 14, 15 এবং 16 সালে। আচ্ছা, বলছে দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়েট টু বি ইউজড ফর, এবং এই যে ওয়েটের ক্ষেত্রে বলা হচ্ছে সেটা হচ্ছে আমরা আগেই শিখে আসছিলাম যে মোর ওয়েট ইজ জেনারেলি গিভেন টু বি প্রফিট অফ দ্য রিসেন্ট ইয়ার। বলছিলাম যে সর্বশেষ বছরে মূলত সর্বোচ্চ ওয়েট দিতে হবে। তাহলে ওয়েটের ক্ষেত্রে বলা হচ্ছে যে 2013 সালের যে প্রফিট সেটার ওয়েট হবে 1, 2014 সালের যে প্রফিট সেক্ষেত্রে ওয়েট হবে হচ্ছে 2, 2015 সালের প্রফিটের ক্ষেত্রে ওয়েট হবে 3 এবং 2016 সালের প্রফিটের ক্ষেত্রে ওয়েট হবে 4। ক্যালকুলেট দ্য ভ্যালু অফ গুডউইল, গুডউইলটাকে ক্যালকুলেট করতে বলছে। ওকে, আচ্ছা আমরা সলিউশন এখানে একটু দেখি। বলছে ক্যালকুলেশন অফ ওয়েটেড এভারেজ প্রফিট। ওয়েটেড এভারেজ প্রফিট কিভাবে নির্ণয় করব? সেক্ষেত্রে বলা হচ্ছে যে বছরের যে প্রফিট আছে সেই বছরের সাথে সেই বছরের ওয়েট গুণ হবে। তাহলে ওয়েট গুণ করব কার সাথে? সেই বছরের প্রফিটের সাথে। তাহলে আমাদের বের হয়ে যাবে হচ্ছে টোটাল ওয়েটেড প্রফিট। ওকে, ওয়েটেড প্রফিট নির্ণয় 2013 সালের প্রফিট হচ্ছে 20,000 এবং তার ওয়েট হচ্ছে 1। তাহলে প্রফিটের সাথে প্রফিটের সাথে ওয়েট গুণ বছরের প্রফিটের সাথে বছরের ওয়েট গুণ। আবার বললাম, ওকে, তাহলে 2013 সালের প্রফিট 20,000 টাকা, তার ওয়েট হচ্ছে 1, গুণ করলাম। 24,000 টাকা, তার ওয়েট হচ্ছে 2, গুণ করলে 48,000 টাকা। 2015 সালের প্রফিট হচ্ছে 30,000 টাকা, ওয়েট হচ্ছে 3, গুণ 90,000 টাকা। 36,000 টাকা প্রফিট 16 সালের, গুণ হচ্ছে ওয়েট 4,
গুণ করলে টোটাল যে ওয়েটেড প্রফিট এটা যোগ করলে টোটাল ওয়েটেড প্রফিট বের হয়ে গেল আমাদের। এবং ওয়েটেড প্রফিটকে আমরা ভাগ করব হচ্ছে টোটাল ওয়েট দিয়ে। তাহলে ওয়েটেড প্রফিট আমরা টোটাল ওয়েটেড প্রফিট পেলাম হচ্ছে 3,02,000 টাকা। টোটাল ওয়েট 10 কিভাবে আসলো? 1 2 3 আর 4 এটির যোগফল 1 আর 2 3 3 আর 3 6 আর 4 10। তাহলে টোটাল ওয়েটেড প্রফিট ডিভাইডেড বাই টোটাল ওয়েট অর্থাৎ 1 2 3 4 এই চারটির যোগফল। তাহলে টোটাল ওয়েটেড প্রফিটকে টোটাল ওয়েট দিয়ে ভাগ করলে 30,200 টাকা পেয়ে গেলাম আমরা হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ প্রফিট। এখন এই ওয়েটেড অ্যাভারেজ প্রফিটটাকে আমরা নাম্বার অফ ইয়ার্স পারচেজ, যেটা প্রশ্নপত্রে বলা আছে 3 ইয়ার্স পারচেজ, তাহলে নাম্বার অফ ইয়ার্স পারচেজ দিয়ে গুণ করব। তাহলে ভ্যালু অফ গুডউইল বেরিয়ে গেল, সেটা হচ্ছে ওয়েটেড প্রফিট গুণ হচ্ছে নাম্বার অফ ইয়ার্স পারচেজ 90,600 টাকা। তাহলে আমরা কি শিখলাম আজকে? আমরা যদি এখানে সামারাইজ করি তাহলে প্রথমে আমরা গুডউইলের সংজ্ঞাটা শিখেছি, পরবর্তীতে আমরা গুডউইলের কনসেপ্ট ধারণাগুলো শিখলাম, গুডউইলের নেচার প্রকৃতিটা শিখলাম, পরবর্তীতে আমরা শিখলাম গুডউইলের প্রকারভেদ। গুডউইলের প্রকারভেদ একটি হচ্ছে ক্রয় পারচেজ গুডউইল আর একটা হচ্ছে ইনহারেন্ট গুডউইল, এবং পরবর্তীতে গুডউইল ভ্যালুয়েশনের মূল্যায়নের ক্ষেত্রে কয়েকটি পদ্ধতির কথা আমরা শিখেছিলাম। পদ্ধতি হচ্ছে পারচেজ অফ পাস্ট এভারেজ প্রফিট মেথড, সুপার প্রফিট মেথড এবং ক্যাপিটালাইজেশন মেথড। আমরা এক্ষেত্রে আলোচনা করেছি পারচেজ অফ পাস্ট এভারেজ প্রফিট মেথড। এক্ষেত্রে এভারেজ প্রফিট ক্যালকুলেটের ক্ষেত্রে সিম্পল এভারেজ প্রফিট এবং ওয়েটেড এভারেজ প্রফিট নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা পরবর্তী ক্লাসে, পরবর্তী ভিডিও ক্লাসে মূলত আলোচনা করব সুপার প্রফিট মেথড, ক্যাপিটালাইজেশন মেথড এবং বিগত সালে আসা একটি প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। ওকে, তো থ্যাঙ্কস টু অল, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ঘরে থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।